গোপাল পাঠার চরিত্রে তোমার বেঙ্গল ফাইলস, কেমন রাতটা কেমন কাটছিল? ভেরি ইম্প্যাক্টফুল ক্যারেক্টার। যারা বেঙ্গল ফাইলস দেখেছে যারা জানে, পাঠানগরের ছেলে, তার ফোনে অনুপম খের ফোন করেছি, কি ভালো অ্যাক্টর তুমি। নিজের ছবি মাকে বাইরে যেতে হলো, নিজের রাজ্যে রিলিজ হলো। Unofficial ban in Bengal. पश्चिम बंगाल में फिल्म रिलीज नहीं होगी। এন্টারটেনমেন্ট বা ছবি, সেটা না কখনোই কোনো কালার থাকা উচিত না। যে হলে যে স্ক্রিনে আমি ধুরন্ধর দেখছি, সেই হলে সেই স্ক্রিনে আমি কেন বাংলা ছবি দেখবো যদি না আমার কন্টেন্ট বা ক্রিয়েটিভিটি ওই লেভেলে যায়? এই জায়গাটা কতটা শক্ত হয়ে গেছে তোমাদের জন্য? 20 টাকায় যেটা বানাতে পারবে সেটা তো তুমি 2 টাকায় পারবে না। ধরো ফর এক্সাম্পল, আমি কোনোদিন যিশুদার সঙ্গে অভিনয় করিনি, আমি কোনোদিন শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে অভিনয় করিনি, আমি কোনোদিন বুম্বাদার সঙ্গে অভিনয় করিনি, কিন্তু আমি যখন প্রথম প্রডিউস করছি সেই 3 জন আমার ছবিতে। তার কথা আমি কখনো বলতে পারবো না। ডিভোর্স। মানে আমি একটা জিনিস দেখেছি, আমার পারসেপশন ফর দ্য পিপল, বাইরের মানুষজনের কাছে খুবই একটা আলাদা। কিন্তু আমি খুবই আলাদা। এটা কেন সেইটা আমি এখন ডিরাইভ করতে পারিনি, বিকজ অফ দ্য ক্যারেক্টার্স দ্যাট আই হ্যাভ প্লেড। সিরিয়াস একজন প্রডিউসার হিসেবে বলো, 19শে জুন থেকে মানুষ তোমার অভিমান কেন দেখতে যাবে? বাঙালি ইমোশনাল, আমরা জানি, প্রচণ্ড সেন্সিটিভ, অল্পতেই রেগে যায়, অভিমানী হয়ে যায়। তাদের কাছ থেকে কারো যারা দেখবেন আর কি একটা ফোন কল যাবে, সেই জন্যই দেখুন ফোন কলটা করা খুবই জরুরি বিফোর ইট গেটস টু লেট। বলো, চাপের মধ্যে কেমন আছো? চাপ তো পুরো জীবনটাই থাকবে, যা বুঝতে পারছি। আমি বলছি এই প্রডিউসার হওয়ার চাপটা কেমন? ভালো, চাপ না থাকলে মনে হয় যে সামথিং ইজ মিসিং। সেই জন্যই আর কি সবসময় নিজেকে এমন একটা প্লেসে পাই যেখানে দেখি চাপটা এনজয় করছি, আবার চাপটাকে কমপ্লেনও করছি। এই মন্টু পাইলটের প্রমোশনাল প্ল্যানটা কার কাছে ছিল? তুমি যে বিভিন্নভাবে প্রমোশন করেছিলে, এটা কি তোমার মাথা থেকে না, বেরিয়েছিল? এটা বেসিক্যালি হইচইয়ের মাথা থেকেই বেরিয়েছিল। বাট একটা জিনিস যেটা হয়েছিল, এখন দেখবে ওই সব জায়গায় ক্যামেরা পৌঁছে যাচ্ছে, যেটা নিয়ে অনেকেই লেখে যে তোরাই তো ডাকিস, আবার কেন এইসব করিস, এইসব বিষয়টা, সেটা প্রথম অ্যাকচুয়ালি শুরু হয়েছিল মন্টু পাইলট থেকে। এবং আমার মনে আছে সোনাগাছিতে একটা প্রেস কনফারেন্স হয়েছিল, এবং সেইখানে দাঁড়িয়ে অভিষেক, যে অ্যাকচুয়ালি এটা ভেবেছিল, অভিষেক আমাদের টলি অনলাইন বলে একটা আছে, জানি, আমার পাশের শহর হ্যাঁ, সুরিশরা। তো ও আমায় বলেছিল যে এমন একটা কন্টেন্ট করবো যেখানে তুই গাড়িতে উঠবি এবং তুই রেগে মেগে বেরিয়ে যাবি, আপনি কে এরকম টাইপের একটা বিষয় করবি। ওটা ইট ওয়াজ স্ক্রিপ্টেড অনলি। তো ওটা করেছিলাম, ওটা মিলিয়ন ভাইরাল হয়েছিল এই সময়। হ্যাঁ, রাইট। সেই সময়। এবং ও সেখান থেকে ব্যাপারটা দেখতে পেলো যে এটা তো করা যায় টাইপের। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওই স্পটিং ভিডিও টাইপের ব্যাক ইন 2019 আই গেস, যেটা বাংলার বুকে প্রথমবার আর কি। এখন তো সবাই করছে। তো আমি অনেক শুরুতে ছিলাম আর কি, যেটা বলতে গিয়ে এখন মনে পড়ছে শুরুতে। হ্যাঁ, তো সেইখান থেকে অ্যাকচুয়ালি মন্টু পাইলটের এই পুরো প্ল্যানটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল। এটা হইচইয়েরই প্ল্যান, এবং অবভিয়াসলি অ্যালং উইথ দ্য ডিরেক্টর দেবালয় দা, সবাইকে নিয়েই আর কি ভাবা। এবং আমার মনে হয়েছিল, আমার মনে আছে যখন ওই সোনাগাছির গলি দিয়ে ঢুকছিলাম, এবং তখন আমি অনেক মন্টু ওখানে দেখেছিলাম। এবং আমার মনে হচ্ছিল যে তখন তো বেরোয়নি, তখন তো প্রেস কনফারেন্স হচ্ছে সবে। তো আমি তখন ভাবছিলাম যখন যে আই ডোন্ট নো ইফ আই হ্যাভ মেড দেম প্রাউড। ওরা যখন পরে দেখবে, যাতে বলে যে ঠিক আছে ভাই, মন্টু, আমি মন্টু। আচ্ছা, ওই ব্যাপারটা। আরেকটা তোমার ক্যারেক্টার নিয়ে হইচই পড়ে গেছিল বাংলাতে, কিন্তু সেটা হইচইতে ছিল না। না, হইচই হয়েছিল অন্য জায়গায়। সেটা হচ্ছে গোপাল পাঠার চরিত্রে যে তোমার বেঙ্গল ফাইলস। কেমন রাতটা কেমন কাটছিল বিতর্ক হওয়ার পর? শান্তিতে ঘুমাচ্ছিলে কি? না, বিষয়টা হয়েছিল প্রথমত, তো এটা হ্যাপেন্ড বাই ফ্লুক আর কি। ফ্লুক বলবো না, অ্যাকচুয়ালি আমার একটা অডিশন দেওয়ার কথা ছিল গোপাল পাঠার চরিত্রেই, এবং সেটা অনেকদিন ধরেই আমার কাছে পড়েছিল বিষয়টা, মানে স্ক্রিপ্ট আমার কাছে ছিল। তারপরে একদিন পুরো, দ্যাট ইজ ভেরি রেয়ার যে আমি একদিন পুরো ফাঁকা পেয়েছি, বাড়িতে বসে আছি, এবং তারপরে আমি স্ক্রিপ্টটা দেখেছি। আমি যে করেই পাঠাই, যেন আমি বললাম না শুনতে, আমি তো মানে নাটাই যেন আসে আর কি, আগে মানে যেন না বলে আর কি, মানে ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট।
তো আমি ভাবলাম যে করেই পাঠাই তাহলে, এবং এতটাই সময় ছিল যে আমি 3খানা ভেরিয়েশন করে পাঠিয়েছি, হ্যাঁ, যে 3টে আলাদা আলাদা ভেরিয়েশন করে পাঠিয়েছি বিবেক অগ্নিহোত্রী স্যারকে, তার টিমকে আর কি বেসিক্যালি। তো করে পাঠিয়েছি। তার পরের দিন সকালবেলাই দেখছি তার ছেলে মানান ফোন করেছে। এবার আমি ভাবছি হয়তো আবার চেঞ্জেস দেয় যেরকম সেরকম চেঞ্জেস দেবে। বলছে, ব্রাদার ইট ওয়াজ সো গুড, বিবেক স্যার বলে দিয়েছে যে তুমি ক্যারেক্টারটা করবে। এইবার আমি ঘেটে গেছি। ওই বললি না যে মানে নাটা না হলেই ঘেটে যাই, লোকেরা না হলে ঘেটে যায়, না হলো আমার হ্যাঁ হলে ঘেটে যায়। হ্যাঁ, তো এবার আমি বললাম যে ও শেট, এবার না ওয়ার টাইপস। তো আমাকে বললো যে দেখো এটা চরিত্রটা অতটা বড় নয়, যে যারা বেঙ্গল ফাইলস দেখেছে যারা জানে আর কি, তো সবাই একটাই বলেছে কেন তোমায় আরো বেশি রাখলো না। হ্যাঁ, কিন্তু 3 দিনের কাজ, হ্যাঁ, কিন্তু তোমার ভেরি ইম্প্যাক্টফুল ক্যারেক্টার। হ্যাঁ, তো তারপরে তো আমি অবভিয়াসলি গোপাল পাঠার বিষয় আমি তখন জানতাম না, তারপরে আমি পড়েছি। তো তারপরে আমি শ্যুট করতে গেছি, শ্যুট ভালো হয়েছে, খুবই হ্যাপি, ফিরেছি। তারপরে এই যে পুরো আকাশটা হবে, হ্যাঁ, সেইটা ভাবতে পারিনি। হ্যাঁ, এবং তারপর অনেকগুলো হয়েছিল না যে অপুদা বলেছিল যে স্ক্রিপ্ট জানি না, এই জানি না, ওই জানি না। এবার বিষয়টা হচ্ছে এটা আমি তারপরেও আমি একটা ফেসবুকে লিখেছিলাম একটা, যে বিষয়টা একটুখানি আমার যে অসুবিধাগুলো হয়েছিল তার মধ্যে একটা লাইন একটুখানি করে লিখেছিলাম, একটু দুষ্টুমি করে। হ্যাঁ, হ্যাঁ। তো এবার এইটা কিন্তু অ্যাকচুয়ালি তাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে স্লাইডই দিয়েছিল, মানে আমাদেরকে আমি জানি না হাউ দে ওয়ার্ক, হ্যাঁ, কিন্তু তোমার ওই স্লাইড দিয়েছিল, মানে তোমার আমার তো যেহেতু কটা সিন ছিল, 3টে না 4টে সিনের মতো ছিল, বিটস অ্যান্ড পিসেস। তো তোমার ওই 3-3.5 পাতার যে স্ক্রিপ্ট, ওই মানে আমার পার্টটা দিয়েছিল আর কি। এবার প্লেসড কোথায় হচ্ছে 1947 ওই 46 ওই সময়টা আর কি, ডিরেক্ট অ্যাকশন ডের সময়টা আর কি। তো আমার বিষয়টা হচ্ছে তোমার যে করে তো প্রচন্ড ভালো লেগেছিল। এবার তুমি একটা জিনিস করলে তো তুমি চাও সবাই শালা দেখুক, হ্যাঁ, এবার সেইটা তো দেখছি যে ব্যান ফ্যান ওই একাকার অবস্থা ভাই। আর আমি বলছি যে আমার ভাগ্যটা ভাই এরকম কেন, হ্যাঁ, মানে একটা বাইরে ছবি করলাম মানুষজন, আরে ডু ইউ নো, একদিন সকালবেলা হঠাৎ করে ফোন, সেই সময় এবার আমি দেখছি কে কলিং, ঠিক আছে, কে ট্রু কলারে আসছে, বলছি কে, আর তখন ওই একটা ব্যাপার চলছে, আর আমি বলছি ভগবান ঠাকুর, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, তখন বলছে যে দোস্ত বহুত বড়িয়া কাম কি, আমি বলছি এই রে শালা গলাটা চেনা চেনা লাগছে, যে অনুপম খের, হ্যাঁ, হ্যাঁ, অনুপম, আমার নাম্বার সেভ করা, পাঠানগরের ছেলে, তার ফোনে অনুপম খের ফোন করেছি, এর থেকে বড় কি পেতে পারি আমি। হ্যাঁ, তো বলছে যে আমি কালকে রাত্রিবেলা, বাংলায় বলছি আর কি আমি, বলছে যে রাত্রিবেলা আমি কালকে ছবিটা দেখলাম অডিয়েন্সের সঙ্গে, এবং তোমার সিনে এত হাততালি পড়েছে, এবং আমি অবভিয়াসলি দেখেছি যে রিলগুলো ভাইরাল হয়েছিল, সব হাততালি ফাততালি শুনতে পাচ্ছি, এত ভাইরাল হয়েছে, এবং তুমি এত ভালো অভিনয় করেছো। তো তারপর আমি অ্যাকচুয়ালি বললাম যে আমার আর দর্শনার কমন ফ্যাক্টর উনি, কারণ মেট্রো ইন্দিনও তো দর্শনা ওনারই ডটার ইন ল হয়েছিল। হ্যাঁ, তো আমি সেটাও বললাম, তো বললো যে হ্যাঁ প্লিজ বম্বে এলে দেখা করো, এই ওই কি ভালো অ্যাক্টর তুমি, এটা ভাবতে পেরেছি কোনোদিন অনুপম খের ফোন করবে, আমার ফোনে এখনো সেভ, আমি দেখাবো ক্যামেরা কেটে গেলে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছিল, আবার অ্যাট দ্য সেম টাইম ওই জিনিসগুলো হচ্ছিল যেখানে না, দেখতে তুমি একটা পাচ্ছি কথা বলো, আফটার কন্ট্রোভার্সি ঘুম আসছিল ওটাতে? না, ঘুম তো আমার আসে না, আমি তো খুবই এফেক্টেড হই, সেই জন্য আমি কমেন্ট সেকশন দেখি না। হ্যাঁ, মানে আমি একসময় প্রচন্ড কমেন্ট সেকশন দেখতাম, মানুষে ভালো বলতো, না, খারাপ বলতো, আমি সবকিছু যেমন দেখি। কাউন্ট পাড়া ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কমেন্ট পড়ি না, আমার সময় নষ্ট। হ্যাঁ, তো যাই হোক, ওইটা ঢুকছিও না আমি, আর ওইটা বলাটাও সময় নষ্ট আমার কাছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার যে অবভিয়াসলি একটা মানে কি বলবো, মানে একটু দুঃখ হয়, আর কিছুই না, যে whenever you are doing something, তার মানে কি তোমার মানে ধরো আমি আজকে একটা চরিত্র, সেটা হয়তো সেটার সঙ্গে মানুষজন সেটাকে ভালোবাসে না, কিন্তু সেটা ফুটিয়ে তো তুলতে হবে। আবার এমন একটা চরিত্র মানুষ ভালোবাসে, সেটাও ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ, তা না হলে তো হবে না বিষয়টা, মানে কিন্তু এমন একটা গোপাল চরিত্র, পাঠা existed। এমন একটা চরিত্র যে হ্যাঁ। যে চরিত্রটাকে কিছু মানুষ দারুণ ভালোবাসছে আর কিছু মানুষ দারুণ রেগে যাচ্ছে, হ্যাঁ, এটা তো এবার তুমি কি চূড়ান্ত করবে? পোলারাইজড হ্যাঁ, কিন্তু পজিশন। গোপাল পাঠাকে দারুণ রেগে যাচ্ছে, দারুণ আবার ভালোবাসছে, কিন্তু সেই মানুষটাকে নিয়েই তো ঘটছে, তাতে সেই Right. মানুষটাকে তো দেখাতে তো হবে। Right, তুমি right. ডিরেক্ট অ্যাকশন দিয়ে দেখাবে, তুমি গোপাল পাঠাকে দেখানো তো
হতে পারে না, দিস ইজ অ্যাবসার্ড। সেটা তো তোমার হাতেও নেই, মানে হুম। কিভাবে দেখানো হবে সেটা তো না ডিরেক্টর ভাই, মন দিয়ে পাটটা ফাটিয়ে করেছি একদম। এবং মানুষজন দেখেছে, আমার বাবা মা বাইরে গিয়ে দেখেছে, এইটাই যা জ্বালা হয়েছে, মায়ের পাটার একটু প্রবলেম আর কি, হ্যাঁ সেইটা নিয়ে যেতে হয়েছে, ওইটাই একমাত্র খুব অভিমান আচ্ছা হ্যাঁ, আমার। বাট শুনছি তো আবার একবার অভিমান। তো অভিমানও 19শে জুন রিলিজ করবে এবং এটাও আশেপাশেই কোথাও রিলিজ করবে শুনছি, এবং হলে তো নাথিং লাইক ইট আর কি, আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু গো দেয়ার। এবং আমি Great, great. হ্যাঁ এবার আমি একটুখানি গিয়ে দেখবো, মানুষজনের সঙ্গে শেয়ার করবো। বম্বে ছবি বা বলিউড ছবিতে পাঠ করেছি, এটা তো বিশাল বড় একটা তার সাথে achievement। অনুপম খেরের ফোন এসে ফোন গেছে। এসে গেছে, ব্যাপারই আলাদা আমার। হ্যাঁ, আবার আমি এখন বসে আছি, producer, হ্যাঁ, আবার এখন ওরে producer। আমি উঠলাম। না কিন্তু এটাও তো একটা মানে অভিমানের, সেটা হচ্ছে যে নিজের ছবি মাকে বাইরে যেতে হলো, নিজের রাজ্যে রিলিজ হলো না, যদিও হবে শুনছি। হুম হুম। না সেটা তো অবভিয়াসলি আমার মনে হয় এন্টারটেনমেন্ট বা ছবি, সেটা না কখনোই কোনো কালার থাকা উচিত নয়। হঠাৎ তোমার প্রডিউসার হওয়ার একটা তো যারা অ্যাক্টর রয়েছে তাদের একটা ইচ্ছা থাকেই যে সে একটা প্রডিউস করবে, তার মতো করে ফিল্ম বানাবে। জানি না সেটা কি থাকে, আমার তো মনে হয় থাকে না, আমার তো কোনোদিন ছিল না। মানে আমি প্রডিউসার হব ইজ দ্য লাস্ট থিং দ্যাট ওয়াজ দেয়ার ইন মাই মাইন্ড। আমি তো সেই জন্যই তার আগে ক্যাফে খুলেছি, তাহলে আমি প্রথমেই প্রোডাকশন কোম্পানি খুলতাম। হুম। আমার মনে হয় যাদের ক্রাফটের উপর বেশি থাকে না, ভাবে যে অন্য কিছু করতে হবে, তারাই হয়তো প্রোডাকশন কোম্পানি খোলে, যে ভাবে যে না নিজেকে নিজে এমপ্লয়মেন্ট দিতে হবে টাইপের। হ্যাঁ, সেই জন্য আমি প্রথম ছবিতে আমি নেই। আচ্ছা স্টিল প্রথম ছবির করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স গুলো হলো, সেটা একজন অ্যাক্টর হিসাবে প্রডিউসারের টাকায় ছবি করা, আর একটা হচ্ছে প্রডিউসার হিসাবে নিজের টাকায় অন্যদের দিয়ে ছবি করানো, কিরম এক্সপিরিয়েন্স, তফাৎ ফফাৎ সব মিলে? এক্সপিরিয়েন্স তো প্রচন্ড ভালো, সত্যি খাটতেও তো হয়েছে, হ্যাঁ খাটতেও তো হয়েছে। খাটতে হচ্ছে, মানে এখনো খাটতে হচ্ছে, এটা খাটতে হবে, মানে এটা একটা অন্য জিনিস আর কি। মানে এটা একটা জিনিস যেটা হেল্প করেছে আমার মনে হয়, যেহেতু আমি থিয়েটারের সময় থিয়েটার অ্যাক্টর কম থিয়েটার ওয়ার্কার বেশি ছিলাম, যেহেতু আমি রঙ্গকর্মীতে যখন আমি শুরু করি একদম ছোটবেলায়, মানে 17-18 বছর বয়স, তখন আমার মনে আছে এমন একটা ইনসিডেন্ট ঘটেছিল, অনেক জায়গায় বলাও আছে, মানে এমন একটা ইনসিডেন্ট ঘটেছিল যে যারা 5 জন রঙ্গকর্মী চালাতেন উষা গাঙ্গুলির সঙ্গে, সেই 5 জন এমন একটা ঘটনা ঘটায়, সেই কারণে তারা মানে রঙ্গকর্মী থেকে বেরিয়ে যায় আর কি বেসিক্যালি। আচ্ছা, তো তখন রঙ্গকর্মী চালানোর মতো অফিসিয়াল কি থিয়েটার যারা করেন, যারা অভিনয় করেন, তারাই থিয়েটার দলও চালান, সেরকম ভাবেই হয়ে এসছে আমাদের থিয়েটার, সেইভাবেই হয়, থিয়েটার গ্রুপগুলো সেইভাবেই চলে। হ্যাঁ, আলাদা করে কোনো কর্পোরেট বডি থাকে না যারা এটাকে, হ্যাঁ। এবং আমার কোথাও গিয়ে মনে হয় সৌরভদা এটাও বোধহয় সত্যি যে আলাদা করে কর্পোরেট বডি যেদিন গিয়ে ঢুকে যাবে, সেদিনকে থিয়েটারের ওই যে ক্রিয়েটিভিটির যে থিয়েটার ফ্লেভার থাকবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আমরাই করতাম। তো তখন আমার মনে আছে ওই 5 জন চলে যাওয়ার পর, আরো আমি তখন 1 বছর বা 1.5 বছর হয়েছে, আমি তখন সবে রঙ্গকর্মীতে ঢুকেছি, এবং আমার সঙ্গে আমার এক ভাই, তার সঙ্গে ওখানেই আলাপ, সেও তখন ঢুকেছে। তো আমি আর কিংসুক এবং আরেকজন ছিল বিকাশ দা, যে অ্যাকাউন্টস দেখতেন, তার তখন হচ্ছে 32 বছর বয়স, আমার 18, ওরকম 18-19, আর ওর তখন 17, কিংসুকের কথা বলছি। কিংসুক এখনো বয়েস সিরিয়াসের ইপি আর কি, মানে ওকে আমি করে করে এখানে নিয়ে এসেছি আর কি। তো যাত্রা একসাথে। তো আমার মনে আছে সেই সময় তখন আমরা বড় বড় ফেস্টিভ্যাল, সেখানে চিঠি লেখা কিভাবে লিখতে হয় লিখছি, তাদের সঙ্গে ডিল করছি, এবং সেইখান থেকে আবার রঙ্গকর্মীর যে জায়গাটা, সেইখানে আবার পৌঁছে দেওয়া, যে হায়দ্রাবাদে কাদের আলীবাগ থিয়েটার ফাউন্ডেশন হোক বা পৃথিবী থিয়েটার হোক, তাদেরকে করা, গ্রান্টের জন্য চিঠি লেখা, এত কম বয়সে এত কিছু করেছি আমরা, যেভাবে শো চালিয়েছি, সেটা তোমার সেট লাগানো থেকে শুরু করে, সেট তোলা থেকে শুরু করে, ম্যাটারের উপর ফেরা থেকে শুরু করে, রঙ্গকর্মী চাতালে শোয়া থেকে শুরু করে, ওইটা বেসিক্যালি আমার না শিক্ষাটা ওখান থেকে যেহেতু হয়েছে, সো দিস ইজ নট নিউ টু মি। হ্যাঁ, অবভিয়াসলি লজিস্টিক্যাল জিনিসগুলো এখানে পুরোপুরি আলাদা, এটা থিয়েটারের মতো নয়। এখানে তোমায় পেরেক দিয়ে জিনিস তোমায় মারতে হচ্ছে না, সেখানে আর্টের ডিপার্টমেন্ট আছে, সেটা তোমায় তদারকি করতে, এই তদারকিটাও যে এত ফাস্ট, হ্যাঁ, কোটি টাকার উপরে বিষয়, থিয়েটার প্রোডাকশন তো কোটি কোটি টাকার হয় না। হ্যাঁ, তো এখানে তোমার বিষয়টা আরো বড়, ভুল করলে বেশি ক্ষতি, তো সেখানে আরো মনোযোগ দিয়ে কাজ করতে প্লাস হয়েছে। তোমার স্টার কাস্ট রয়েছে, তাদেরকে সেই সম্মানটা দেওয়া, যেটা তারা মানে বাকি সব ছেড়ে দিলাম আর কি। হ্যাঁ, তাদেরকে তুমি যে অনবোর্ড করেছো, তাদের সেই সম্মানটা সবার আগে আসে আমার মনে হয়। সেইটা দেওয়া, সেইটার জন্য সবসময় চোখ রাখা যে সব ঠিকঠাক হচ্ছে কিনা।
হ্যাঁ, তো এই বিষয়গুলো আমার মানে এইগুলো প্রচন্ড করতে হয়েছে তোমার এবং ভালো একটা লেগেছে। সুবিধা হয়েছে যেহেতু ওই নাটকের দলটা মানে নাটকের অভিনয়ের সাথে সাথে দল চালানোর অভিজ্ঞতা ছিল, Absolutely, যেটা আমি বললাম সুতরাং থিয়েটার ওয়ার্কারটা যেহেতু ছিলাম, ওইটা সুবিধাটা হেডেক অনেকটাই নেওয়াটা হয়েছে। অভ্যাস আছে। হেডেক নেওয়াটা অভ্যাস আছে। হ্যাঁ, কারণ হ্যাঁ। এইটা অনেকের থাকে না, বা এইটা না থাকার একটা প্রবলেম হয়ে যায়, কারণ অনেকেই ভাবে যে আমি শুধু অভিনয় করলাম চলে এলাম, তার কিন্তু প্রডিউসার হওয়াটা খুব কঠিন হয়ে যাবে, হুম হুম হুম। কারণ অনেক কিছু ম্যানেজ করতে হয় ইত্যাদি ইত্যাদি। হুম। তুমি আমাকে একটা কথা বলো, এখন কি কি ম্যানেজ করতে হচ্ছে তোমাকে? এখন কি ম্যানেজ করতে হচ্ছে? পুরোটাই। এখন সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। আমি সেই জন্য অ্যাকচুয়ালি অনেক কিছু ম্যানেজ করতে পারছি না। মানে যেরকম হয় না প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, মা একটু অসুস্থ, সেইখানে আমি সময় খুঁজে পাচ্ছি না কখন আমি দেখা করতে যাবো। হ্যাঁ, মানে আমার প্রমোশনস চলছে পাগলের মতো, আমার রিলিজ চোখের সামনে। হ্যাঁ, সেই ব্যালেন্সটা অ্যাকচুয়ালি করতে পারছি না। সেটা হয়তো আস্তে আস্তে আমি শিখে যাবো কিভাবে ব্যালেন্স করতে হয়। হ্যাঁ, যেহেতু একদম তার প্রথম প্রত্যেকটা জিনিসই মনে হয় আমায় থাকতে হবে, নাহলে এটা ঠিক হবে না, এই একটা ব্যাপার। না, আমি তোমার পার্সোনাল লাইফের মাঝে মাঝে তোমার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট গুলো দেখি, তুমি ছোট ছোট করে যে এইগুলো একটাও আমি ছাড়ি না রে, এগুলো আমার বউ ছাড়ে। আমি একদম পার্সোনাল লাইফ বাইরে নিয়ে আসার একদম মানে আমার আমার পছন্দই নয়। হ্যাঁ, সেগুলো ধরা পড়ে যায় রেগে যাবে একেবারে। কিন্তু এটা দেখলে। ও জানে সেটা। হ্যাঁ, সেটা ধরা পড়ে যায় মাঝে মাঝে, মাছ ভাজতে ভাজতে ধরা পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। সো এবার একটু ফিল্মটার কথায় আসি, সেটা হচ্ছে ফিল্মের কনসেপশন, প্ল্যানিং, শুট, সেগুলো নিয়ে মানে কবে থেকে তোমরা ভাবনা চিন্তাটা শুরু করলে? অ্যাকচুয়ালি ২-৩টে গল্প নিয়ে উই স্টার্টেড অফ। প্রথমে তো মন্টু পাইলট বলে আমার একটা সিরিজ আছে, যেটা 3টা প্রথমে আমরা প্রডিউস করলাম। আমরা একটুখানি বুঝলাম পুরো বিষয়টা। তারপরে যখন ঠিক করলাম, এটা অ্যাকচুয়ালি ১ বছর ধরে চলছে। এই ১৯শে জুন যেটা বেরোচ্ছে অভিমান। আমি তোমায় একটু থামাচ্ছি। তোমার মন্টু পাইলট যখন শুরু হচ্ছে, তখন আমার এক বন্ধু মন্টু পাইলটের ছিল। তো ও ছিল আমার রুমমেট আচ্ছা, টালিগঞ্জে। আচ্ছা। মানে আমার টালিগঞ্জে আমরা সবাই শুরুর দিকে যেরকম করতাম, হ্যাঁ, সব হ্যাঁ, শেয়ারে হ্যাঁ। থাকাথাকি হ্যাঁ, হ্যাঁ, ইত্যাদি। হ্যাঁ। ওর নাম হচ্ছে প্রসূন। আচ্ছা, So, প্রসূন। প্রসূন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। রোজ আড্ডা হতো যে, "এই জানিস আজকে সৌরভ দা এই করেছে।" তো মন্টু পাইলটের যাবতীয় আপডেট আমার কাছে আসতো হুম, তখন, হুম, হুম। বিফোর রিলিজ। তারপর তো ওটা ম্যাসিভ হিট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনফ্যাক্ট হ্যাঁ, যাই হোক, তোমায় থামিয়ে দিয়েছিলাম। না তো প্রথমে আমরা ওইটা প্রডিউস করি ওয়াইসো সিরিয়াস ফিল্মস থেকে, যেটা আমরা যিশুদার। তারপরে আমরা ভাবি যে না, উই হ্যাভ টু মেক ফিল্মস, কারণ সেটাই আমাদের প্রথমেই ছিল যে উই ওয়ান্ট টু মেক গুড কন্টেন্ট। হ্যাঁ, যে আমরা যে গল্পটা বলতে চাই সেইটা বলি। হ্যাঁ, সেইটা তো সেইখান থেকেই আমাদের ৩-৪টে গল্প ছিল। তারপরে আমার মনে হলো এবং যিশুদার সঙ্গে কথা বললাম যে উই শুড গো উইথ অভিমান। তার কারণ একটা আছে অবভিয়াসলি, কারণ আহ, আমার খুব পছন্দের মানুষ ঋতুপর্ণ ঘোষ, যার সঙ্গে কোনোদিন সামনাসামনিও দেখা হয়নি। হ্যাঁ, তো এটা আমার কাছে বিশাল বড় একটা ওই দুজন মানুষের বিষয় এটা মনে হয় থাকে সবসময়। একটা ইরফান খান আর একটা ঋতুপর্ণ ঘোষ। তো সেক্ষেত্রে যিশুদার কাছে গল্প শুনি যখন আবহমান হচ্ছিল। যিশুদা এটা অনেক জায়গায় বলছে। তো তখন নাকি একটা গল্প যিশুদার ভাবা ছিল, তো সেটা ঋতুদাকে বলে। তো ঋতুদা তখন শুনে বলে, "তুই এত ভালো ভাবলি কি করে? হ্যাঁ, আমি চাই তুই এটা ডিরেক্ট কর একদিন।" বাট সেই ডিরেকশনটা যিশুদা এখনো বলছে যে আমি করব ঠিক, কিন্তু এখন নয়। তো সেই ডিরেকশনের ভারটা গেছে আইডির উপর। তো গল্পটা যিশুদার, এবং অ্যাপ্রুভড বাই ঋতুপর্ণ ঘোষ, এবং মিউজিকটাও আইডি দিয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত দিয়েছেন, লেজেন্ডারি উনি। এবং তো সেইখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের মনে হলো যে প্রথম ছবিটা অ্যাকচুয়ালি এইটাই হওয়া উচিত। এবং আমার ওই মনে অবভিয়াসলি গল্পটা তো প্রচণ্ডই ভালো, সেটা আমি ছেড়েই দিলাম, সেদিকে যাচ্ছি না। নিজের গল্প সবাই ভালোই বলে। হ্যাঁ, সেটা ম্যাটার করে না মানুষের কাছে এখন। হ্যাঁ, অন্যরকম। হ্যাঁ, অন্যরকম। এরকম আগে হয়নি। হ্যাঁ, তো সেটাই আমি যাচ্ছি হ্যাঁ, না। হ্যাঁ। বাট তো আমার মনে হয়েছিল যে এইটাই করা উচিত, এবং যে মানুষগুলোর সঙ্গে ধরো ফর এক্সাম্পল আমি কোনোদিন যিশুদার সঙ্গে অভিনয় করিনি। আমি আচ্ছা। কোনোদিন শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে অভিনয় করিনি। আমি কোনোদিন বুম্বাদার সঙ্গে অভিনয় করিনি। কিন্তু আমি যখন প্রথম প্রডিউস করছি সেই ৩ জন আমার ছবিতে। হুম। হ্যাঁ, তো সেই এইগুলো না অদ্ভুত বাকেট লিস্ট ওই রাত্রিবেলায় একটা খেরো খাতা বা হয়তো মাথার ভেতর যে খেরো খাতাটা আছে ওখানে রাখা থাকে। হুম। সেইগুলো তুমি টিক করতে করতেই যাওয়াটাই আমার মনে হয় জীবন। এবং আমার অনেকটাই আরকি ড্রিমের অনেকটাই জিনিস এই ছবির দরুন আমার মনে হচ্ছে মাধ্যমে পূরণ হচ্ছে। মাধ্যমে পূরণ এবার তুমি হচ্ছে। আমাকে একটা কথা বলো, এখন একটা কথা ওঠে, সেটা হচ্ছে যে বিজনেস ভার্সেস ক্রিয়েটিভিটি। দেখা যায় যে এটা মুম্বাই ক্ষেত্রেও সত্যি, বা আজকে গোটা পৃথিবীর বুকে যে সমস্ত চলচ্চিত্র হচ্ছে সেখানেও সত্যি, যেটা নিয়ে একটা অ্যালিগেশন পর্যন্ত আসে যে এখন ক্রিয়েটিভ চলচ্চিত্রের একটা অভাব হয়ে যাচ্ছে, কারণ
অনেক ক্ষেত্রে এমবিএ, আমি এমবিএ ডিগ্রিকে দায়ী করছি না, বলছি এমবিএ অর্থাৎ বিজনেস মাইন্ডেড মানুষরা কোন সিনেমাটা হবে আর কোন সিনেমাটা হবে না এটা ডিসাইড করছে, রাইট? তুমি প্রডিউসার হিসাবে এখানে ফাইন্যান্সটাও তোমার ক্ষেত্রে আসছে, আবার ক্রিয়েটিভিটিটাও তুমি জানো। এই তোমার কখনো বিজনেস ভার্সেস ক্রিয়েটিভিটি এই এটা তো এই সবসময় ব্যাপারটা হচ্ছে। কনফ্লিক্ট করেনি? এটা হচ্ছে না এমন নয়। সে খুবই টাফ আর কি ফর আ ক্রিয়েটিভ পার্সন টু বি আ প্রডিউসার। হ্যাঁ, সেটা খুবই টাফ, কিন্তু খুবই মজার বিষয়টা। কারণ তুমি জানো কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ, তুমি সেটা বুঝতে পারছো যে এখানে আমার জিমিটায় লাগবে নাকি এটা রনিনে হয়ে যাবে, নাকি এটা ড্রোনে লাগবে, বিষয়টা এইটা তুমি জানো। তো সেক্ষেত্রে যে বিষয় নিয়ে তুমি ব্যবসা করছো সেটা যদি তুমি জানো, সেই ক্রিয়েশনের বিষয়টা যদি তুমি জানো, কেউ তো পুরোটা জানে না। আমি জানো মানে হচ্ছে আমি এইটা করেই আমি মোটামুটি, হ্যাঁ, রাইট। হ্যাঁ, হ্যাঁ। কনসেপশন ইজ ভেরি ক্লিয়ার। রাইট। তো সেক্ষেত্রে আমার ওখানে একটা সুবিধা হয়। যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে, দেখো ভালোর তো কোনো শেষ নেই। এবার তুমি তোমার ছবি ওয়াই সো সিরিয়াস ফিল্মস প্রডিউস করছে এমন একটা ছবি যেখানে তোমার নাম জড়িয়ে আছে, এবং তুমি চাইবে সেটা এর থেকে ভালো কিছু হতে পারে না টাইপের একটা ভালো আর কি, বা আমি যতটা ভালো করতে পারি ততটা হবে। তো সেখানে গিয়ে তুমি কার্পণ্য করতে পারবে না। তখন তোমার মনে হবে দাদা এটা আজকে জিমি নিয়ে নাও, এরকমও হয়েছে। হ্যাঁ, মানে আমরা এমন একটা লোকেশনে মানে শুট একটা করেছি। বাজেট নিয়ে নেওয়া, বাজেটটা বাড়তে হ্যাঁ, থাকা, একটু যেটা বাড়তে আমাদের, থাকা। হ্যাঁ, যেটা সবারই হয়। ক্রিয়েশনে হুম। যেটা ক্রিয়েশনের জায়গা থেকে ভাবলে যেটা হয়। তো এবার ওয়েন দ্য বিজনেস পার্ট অফ ইট, সেইটা হচ্ছে যে এইটার অল্টারনেটিভ কি হতে পারে যেটা সেম আমার ইম্প্যাক্ট দেবে, যে আমি এইখান থেকে কিভাবে কমিয়ে বা এই বাজেটের মধ্যে আমি এটা ফিট ইন করবো, বাট আই ওয়ান্ট দিস প্রোডাক্ট। সেইটার উপর বেশি নজর দেওয়া বা সেইটা নিয়ে ডিসকাস করা, ব্রেনস্টর্ম করা, আমার মনে হয় সেইটা করলে সেই একটা জায়গায় যাওয়া যায়। কিন্তু এইটুকু আমি বলে দিচ্ছি তোমায়, যদি ছবি ভালোও চলে বা আমাদের পরবর্তীকালেও যদি আমরা ভালো ছবি যদি পারি মানুষজন দেখেন, আমরা টাকা কিন্তু বেশি বানাবো না, কারণ আমাদের ক্রিয়েশনটা বেশি হবে। সেখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করছি যে ধরো এতদিন তুমি একটা ক্রিয়েটিভ পার্টে ছিলে, তুমি নিজে একজন অভিনেতা, তোমাকে স্ক্রিনে দেখা যাচ্ছে, তুমি আমায় বললে যে কি 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 না করতে হচ্ছে অরিজিৎ, যে বহু কাজ করতে হচ্ছে। আমি সেখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, বাংলা ছবির জন্য ফান্ডিং নিয়ে আসা, এইটা কতটা টাফ বা কতটা ইজি হয়ে আছে এখন অব্দি? কারণ আমার মনে হয় যে যে কোনো ক্রিয়েটিভিটির পিছনেও তো একটা ফান্ডিং লাগে, নাহলে তুমি তো ক্রিয়েটিভিটি করতে পারবে না, দেখাতে পারবে না। যে বাজেটে ধুরন্ধর তৈরি হচ্ছে সেই বাজেটে তো নিশ্চয়ই বাংলা ফিল্ম পাচ্ছে না। সুতরাং সম্ভবই না। দর্শকদের কিন্তু এক্সপেকটেশন থাকে যে যে হুম। হলে যে স্ক্রিনে আমি ধুরন্ধর দেখছি সেই হলে সেই স্ক্রিনে আমি কেন বাংলা ছবি দেখবো, যদি না আমার কন্টেন্ট বা ক্রিয়েটিভিটি ওই লেভেলে যায়। এই জায়গাটা কতটা শক্ত হয়ে গেছে তোমাদের জন্য? শক্ত তো হচ্ছেই, এবং সত্যি কথা বলতে যে ওই বাজেটটা তো তোমার, ওই বাজেট আজকে তুমি 20 টাকায় যেটা বানাতে পারবে সেটা তো তুমি 2 টাকায় পারবে না। মানে এটা তো মানে বেসিক আর কি, এটা আলাদা করে আলোচনা করার কোনো বিষয় নয়। কিন্তু অদ্ভুত বিষয় জানো তো, কালকেই আমাদের একটা গেট টুগেদার ছিল, সেখানে ব্রাউনের যিনি ডিরেক্টর অভিনয় দেববস্থায়, তো তার সঙ্গে কথা হচ্ছিল, এবং আমিও গান গাইছি, আইডিও গান গাইছে, আমাদের দেবায়ন টেবায়ন ওরা সবাই ছিল, ওরাও গান গাইছে, বুম্বাদা বাজাচ্ছে, যিশুদা বাজাচ্ছে। হ্যাঁ, তো ও আমায় বললো যে আমি একটা অদ্ভুত জিনিস, ও কলকাতায় এসছে প্রমোশনসের জন্য ওদের। হ্যাঁ, তো এসে আমায় বলছে যে কি অদ্ভুত জিনিস, আমার মনে হয় যে ইস্ট পার্ট অফ ইন্ডিয়া, মানে বাঙালিরা, সেটা বাংলাদেশি বা পাকিস্তান বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা, বা বাঙালি অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার প্রচন্ড কালচারালি এতটাই, ডেফিনেটলি। হ্যাঁ, যে এতটাই রিচ, তারা এটা বলছে। কিন্তু আমার অদ্ভুত বিষয়, বাঙালিরা, হ্যাঁ, তারা গিয়ে সেইখানে কোথাও গিয়ে সবসময় কম্পেয়ার করছে। হ্যাঁ, কিছু করলেই একটা কম্পারিজন চলে আসে, আর তাদেরকে বলে লাভ নেই। আমার মাও কম্পেয়ার করতো ছোটবেলায় আমায়, হ্যাঁ, যে পাশের বাড়ির ছেলেটি কত নাম্বার পেলো, বা ও আমি গান গাইলে সে কিরম গান গাইলো, আমি জানি না ইটস ইন দ্য জিন্স অর হোয়াট। সেজন্য আমার খুব একটা ভালো লাগে না কম্পারিজনটা। মানে আমি তো স্বাভাবিক না, আমরা যারা অন্তত আমার একটু খুব অভিমান বুঝি, হয়, হ্যাঁ। অভিমান, হ্যাঁ। প্রমোশন। সো ম্যাটারটা হচ্ছে যে না, আমরা যারা ম্যাটারটা কিছুটা বুঝতে পারি, তাদের কাছে হয়তো অনেকটা ক্লিয়ার যে কেন এটা হচ্ছে না। তবে স্টিল যাই হোক, এবার অভিমানের কথা আসি। আচ্ছা, অভিমান করতে গিয়ে না এলেও হবে কিন্তু। না, আমি একটা হ্যাঁ। জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে প্রডিউসারদের সাথে তো, প্রডিউসারকে তো অনেক কাজ করতে হয়, কারোর সাথে অভিমান হয়েছে এখন অব্দি? এই তোকে বলছি এটা কর, এখন অব্দি করতে পারছিস না ঠিক করে, হয়েছে এখন অব্দি? অভিমান মানে সেটা তো লেগেই থাকে। সেটা
উল্টেও হয় আর কি, মানে আমিও খাই আর কি, হ্যাঁ মানে যিশুদাও হয়তো বলছে এটা কি করে হলো, এই টাইপের বিষয় আর কি। হ্যাঁ সেটা ভাইসি ভার্সা, বাট হ্যাঁ ওই অভিমান তো থাকেই আর কি, আমাদের জীবনে তো অভিমান আছি। একটা জিনিস যেটা হয়েছে, আগে প্রডিউসারদের সঙ্গে একটুখানি অ্যাক্টর হিসেবে মিশতাম, কথা বলতাম, হ্যাঁ মানে সেটা কিন্তু একটুখানি আমি অ্যাক্টর এরকম টাইপের বিষয়। প্রডিউসার হয়ে যাওয়ার পর সব প্রডিউসারের পায়ে হাত দিচ্ছি কেন জানি না, তাদের কষ্ট বুঝতে পেরেছি মেবি। হ্যাঁ হ্যাঁ, তো সেইটা একটা হচ্ছে। বাট অন আ সিরিয়াস নোট, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আই এম লাভিং দ্য জার্নি। লাইফে আমার মনে হয় রিস্ক না থাকলে তুই নিজেকে কোনোদিন সাকসেসফুল বলো না আর কি। না, যদি রিস্ক ছাড়া তো রিওয়ার্ড তোমার হবে রিওয়ার্ড হবে না, মানে তুমি কমফোর্ট জোনে থেকে গেলে, তুমি যেটা ভালো পারো, হয়তো তুমি ভালো পারো, সেইটা করে গেলে এবং মানুষজন বাহবা দিয়ে গেল, সেটা মনোটনি চলে আসে কোথাও গিয়ে, মানে মানে যেরকম খারাপ বললেও মনোটনি আসে, ভালো বললেও মনোটনি আসে। তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, আর আমি জানি আমি ভালো, এটা চলে আসতে বাধ্য আর কি। বলে না যে তোমার সাকসেস তোমার ইগো বুস্ট করে, তো একটুখানি ভালনারেবল পজিশনে বা ওরকম সিচুয়েশনে আমার মনে হয় নিজেকে বারবার পৌঁছে নিয়ে যাওয়া উচিত, যাতে তোমায় টেস্ট করে সিচুয়েশন। টাফেস্ট কাজ কোনটা লেগেছে প্রোডিউসার হিসেবে? প্রডিউসার হিসেবে টাফেস্ট কাজ হচ্ছে টু ম্যানেজ এভরিথিং। সবাইকে খুশি রাখা। সবাইকে খুশি রাখা, দেখো আমি সবাইকে রাখা যায় না, মানে যদি সবাইকে খুশি রাখতে হতো তাহলে আমায় আইসক্রিম বিক্রি করতে হতো, তাই না? তাহলে আমি সবাইকে খুশি রাখতে পারতাম আর কি, সবাই হাসতে হাসতে আইসক্রিমটা খেত। তো সেটা যখন আমি করি না, তো তখনও সেক্ষেত্রে থাকতো না, হয়তো কেউ বলতে একটু গলে গেছে, একটু গলে একটু গেছে, বেশি শক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, এইসব বিষয়গুলো হতো। বাট আমার মনে হয় যে সবাইকে খুশি করা যায় না, তো সেক্ষেত্রে সেটা না ভেবে তুমি কতটা কনভিন্সড যেটা তুমি করছো, এবং তুমি কতটা কাইন্ড মানুষের সঙ্গে, মানে ওইটা আমি কনসিয়াস একটা এফোর্ট নিয়ে চলি যে আই শুড টক টু এভরিওয়ান, এবং তাদেরকে সেই সম্মানটা বা তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলা, তাদের মানে হয় না অনেকে, হ্যাঁ চলো চলো, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এইসব মানে এগুলো যখন দেখি তখন তাকিয়ে খুবই হাসি পায় আর কি, যারা করেন আর কি। তো এই জিনিসগুলো আর কি, মানে আমি একটা জিনিস দেখেছি, আমার পারসেপশন ফর দ্য পিপল, বাইরের মানুষজনের কাছে খুবই একটা আলাদা, কিন্তু আমি খুবই আলাদা। এটা কেন সেইটা আমি এখন ডিরাইভ করতে পারিনি, বিকজ অফ দ্য ক্যারেক্টার্স দ্যাট আই হ্যাভ প্লেড। হ্যাঁ, যে মেরে দিচ্ছি কেড়ে দিচ্ছি, একটা অদ্ভুত অ্যাটিটিউড, সিগারেটটা এরকম করে খাচ্ছে, মদটা খাচ্ছে, হ্যাঁ সবাই ভাবে নেশায় মানে ডুবে আছে ও, হ্যাঁ মানে কিন্তু আমি না, এই এখানে ওরা বসে আছে, ওরা সবাই জানে। সো বাট উইচ ইজ গুড আর কি, যে যেটা তুমি, সেটা মানুষের জানা উচিত না তুমি কে। জেনে যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার দৌড়াতে। তাই আমি লুকিয়ে রাখতে চাইছি, মাছটা যে আমি ভাজি সেটা দেখাতে চাই না। এই তুমি কনভিন্স করার কথা বলছিলে, ডেফিনেটলি তুমি রয়েছো, যিশুদা রয়েছে একটা প্রোডাকশন টিমে, সেখানে রেপুটেশন নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা না, কারণ সবাই পরিচিত। স্টিল বুঝিয়ে কনভিন্স করতে হয়েছে কোনো অ্যাক্টর বা কোনো মিউজিশিয়ানকে, এরকম স্টোরি আছে এখানে? বুম্বাদাকে, শুভকে বোঝালে কি করে এই স্টোরিটা আছে? দেখো, বোঝাতে আমাদের অতটা হয়নি বিকজ অফ দ্য কন্টেন্ট, রাইট? হ্যাঁ, কিন্তু তোমার বোঝাতে হয়েছে মানে যে এই যে আমি কোনোদিন ভেবেছি, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, এখন পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি উইল বি দেয়ার ইন আ ফিল্ম, যেটা আমি প্রডিউস করবো। প্রডিউসটা মানে এইটা বা আগেরটা পার্টটা ছেড়েই দাও, প্রডিউস করবোটাই ভাবিনি, তো সেটা তো হতেই পারে না। তো সেটা যখন প্রথমবার মাথায় এসেছিল, আমার মনে আছে সেটা যিশুদাকেও বলিনি, তখন একজন আরেকজন অভিনেতার কথা মাথায় চলছিল, তাকে বলা হয়নি। হ্যাঁ, তো তখন যখন কাস্টিং ফেজটা চলছিল, তখন আমার মনে আছে আমি আইডির বাড়িতে পুজোর সময় কিছু একটা গেট টুগেদার টাইপের হচ্ছিল, বন্ধু বান্ধব সব এসেছিলেন আইডির, আই ওয়াজ অলসো ইনভাইটেড, ছোট্ট একটা। তো সেখানে আমি বুম্বাদার কথা উঠেছিল, এবং সেইখান থেকেই আমি আইডিকে বললাম একটু পাশের ঘরে আসো না। বললো কি হলো? বলে এসো না। আমি বলছি যে এই চরিত্রটা, দিস ইজ প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে ইনক্রেডিবল হবে যদি হয়। আইডি বলছে হতেই পারে। আমি বলছি তাহলে বলছি না কেন? করবে না বলি। আমি না, বলতে আমার এই বিষয়টা আছে, আমি না শুনতে খুব ভালোবাসি। হ্যাঁ, মানে আমি খুব ভালো না শুনতে পারি, না শুনে শুনেই তো এই অবধি পৌঁছেছি আজকে তোমার সামনে। হ্যাঁ, তো আমার নাটা খুব শুনতে পারি আর কি, আমার কোনো অসুবিধা হয় না রিজেকশনে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে আমার তো ফ্লোর থেকে তাড়িয়ে দিয়ে জীবন শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে তোমার আমার গল্পগুলোতে আসবো একটু। হ্যাঁ, তো আমার কোনো অসুবিধা হয় না শুনতে আর, মানে আমি রেডি থাকি না এর জন্য। হ্যাঁ হয়ে গেলে একটুখানি ঘেটে যাই, এই হ্যাঁ বলে দিই, এবার কি করবো, বাকিগুলো কি হলো? হ্যাঁ, এইটাই হয়েছিল বুম্বাদার ক্ষেত্রেও, তাই হয়েছিল। এই বাকিগুলো কি করবো, কেন ভেবে নিলি, কেন তো বড় স্বপ্ন দেখিস, নিজেকেই বলছে। হ্যাঁ, সো এই বুম্বাদার ক্ষেত্রে এই বিষয়টা, শুভর ক্ষেত্রে কন্টেন্ট, শুভ যখন আমরা প্রথম স্ক্রিপ্ট নিয়ে বসি তখন ওর কিছু বক্তব্য আমি ছিল। আইডির বাড়ির গল্পটা ছাড়ছি না এখনো। আইডির বাড়ির গল্প, তো তারপরে হচ্ছে কেন হতে পারে না। তো আমি বললাম যখন যে
তাহলে বলি আর কি, যে একবার বলতে অসুবিধা তো নেই। তারপরে যিশুদাকে বললাম, যিশুদাও বললো যে এটা তো ব্রিলিয়ান্ট আইডিয়া, কিন্তু কি হয়, এমন একজন মানুষ না, তার কথা মানে তুমি চট করে না ভাবতে পারবে না যে ইউ ক্যান অ্যাফোর্ড বলো, বা সেই সম্মানটা যাতে অনেক কিছু ঘিরে থাকে, তো তো সেক্ষেত্রে তারপর বললাম যে কেন করবো না, প্রথম ছবি দেখি চেষ্টা করে। তারপরে বুম্বাদা গল্প শুনলেন, ভালো লাগলো। কবে মিটিং হলো? হ্যাঁ, তারপরে আমি প্রথমে আমরা যাইনি, আচ্ছা। প্রথমে আইডিকে বলেছি তুমি গল্প শোনাও। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি আর যিশুদা বুম্বাদার সঙ্গে মিটিং করেছিলাম এবং কথা হয়েছিল। আহ, এখন তো খুবই একটুখানি ইজড আউট হয়েছে বুম্বাদার সঙ্গে। কিন্তু আমি চাই না ইজড আউট হোক আমার আর বুম্বাদার সম্পর্ক। আমি চাই একটুখানি বুম্বাদা একটু দূরেই থাকুক। হ্যাঁ, ওইটুখানি উপরে যেখানে আছে, মানে অবভিয়াসলি মানে কাছে ইজড আউট হলেও যে হ্যাঁ কি হলো এটা নয়। হ্যাঁ, কিন্তু আমার ওইটাই ভালো মানে লাগে আর কি। মানুষটা একটা এমন জায়গাতে, আমি 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 নিজের একটা পডকাস্টে গেছিলাম, আমি সেখানেও বলেছিলাম যে দেখে শেখার মতো যেভাবে নিজেকে মেনটেন করে চলেছে, এবং আমার মানে যে Inspiration. সুরভারতীর অনুষ্ঠানে তুমি যেরকম এসেছিলে, মোম্বাদাও এসেছিলে এবছর নজরুল মঞ্চে, তো বেশ কয়েকবার আমারও যতবার দেখা হয়েছে, আমরা যতবার দেখি ততবার শিখি যে কিভাবে সকলের সাথে এই সাকসেসের পরেও মিশতে হয়, ব্যবহারটা কিভাবে রাখতে হয়। So, হুম। এগুলো আমাদের কাছে তো শেখা, অদ্ভুত, কিন্তু ওটা শেখারই, কিন্তু এগুলো শেখার। ওটা বসে কিন্তু তাকিয়ে থাকতে হবে উনি কি করছেন আর কি, এরকম। হ্যাঁ, দ্যাটস ইট। হ্যাঁ, হ্যাঁ, এটা যে কোনো বড় বড় ক্যারেক্টার বা বড় বড় মানুষদের কাছ থেকে এইটা আমি অন্তত শিখেছি, হাউ টু বি ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ, ইয়েট হ্যাভিং দ্যাট অরা, এটা একটা অদ্ভুত, এটা কিন্তু ওটা ক্যারি করে carry ডাউন টু করে আর্থ, ডাউন টু আর্থ, এইটা কিন্তু একটা আলাদাই জিনিস। এটা একটা। তারাই স্টার হয়, সুপারস্টার হয়, মেগা স্টার হয়। হ্যাঁ, না, আমার ইনফ্যাক্ট তোমার ফিল্মের মিউজিক ডিরেক্টরকে নিয়েও আমার একটা ব্যক্তিগত, যেহেতু আমি নিজে মিউজিশিয়ান, আমার একটা অবসেশন রয়েছে হ্যাঁ, হ্যাঁ। যে ওই লেভেলের একটা ক্রিয়েটিভ মানুষ, তো মানে শুধু মানে বোম্বাদা কেন, তুমি যে এন্টায়ার টিমটা নিয়ে কাজ করছো, দ্যাটস এক্সেলেন্ট। শুভশ্রী স্টোরিটা একটু আসি। শুভশ্রী হ্যাজ বিন সো কাইন্ড, এবং ও দেখেছে পুরো জার্নিটা, এবং যিশুদার সঙ্গে যিশুদা অ্যাকচুয়ালি যখন একটা নন ফিকশন করে, শুভশ্রীর সঙ্গে দুজনেই জাজ, তো সেইখানে বলেছিল যে শুভ, ছবি করছি, করবি? বলছে, একদম, তুই করলেই করবো। ওইখানে ওরম ভাবে ইয়ার্কির ছলে হয়তো শুরু হয়েছিল, কিন্তু এই পুরো বিষয়টা তো সিরিয়াস হয়ে গেল, এবং তারপর সত্যি শুভর কাছেই যা বলো, এবং তারপরে মানে সো কাইন্ড অফ যে ও এই চরিত্রটাও খুবই ভালো লেগেছে ওর, যেটা বলেছিল। এবং অনেক সাহায্য করেছে অনেক দিক থেকে, যেগুলো হয়তো হয়তো আমি এখন ক্যামেরায় বলতে পারবো না। কিন্তু ও যে কিভাবে পাশে থেকেছে এই পুরো প্রজেক্টটার, সেটা শুধু আমি আর যিশুদাই জানি আর কি। মানে ফর এভার গ্রেটফুল টু হার, যে ও এইভাবে পাশে থেকেছে, মানে বলতে পারবো না। মানে তোমাদের শুটিং কবে থেকে শুরু হলো? আমাদের শরীর সব ঘেটে যাচ্ছে, বুঝলি। আমি কালকে সকালবেলা ব্রেকফাস্টে কি খেয়েছি মনে করতে পারছি না। আমি না, বলে তাও দিচ্ছি। approx। হ্যাঁ, মার্চের এন্ড থেকে আমরা শুরু করেছিলাম শুটিং করা। মানে হ্যাঁ, মানে খুবই ফাস্ট আর কি। মানে উই আর ভেরি গুড প্রোডিউসার্স। মানে বলতে হবে যে মার্চে Project শুট, একসাথে এপ্রিল complete হয়ে টাক গেছে। টাক 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 সব পর একদম জুন মাসে রিলিজ, 19-এ। আমি আরেকটা কথা তোমায় জানি, সেটা হচ্ছে আমি ইনফ্যাক্ট আইডি এলে ওনাকেও জিজ্ঞাসা করবো। সেটা হচ্ছে আমার এখনো মনে আছে যে খাত ফিল্মের যে মিউজিক ডিরেকশন, সেটা বাংলা সিনেমার যে মিউজিক আছে সেখানে একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে। সেখানে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে বাংলা ফিল্মের যে মিউজিক ছিল, সেই মিউজিকটা এক সময় বাঙালিদের কাছে প্রথমে ব্যান্ড মিউজিক, মানে আমাদের কলেজ লাইফের ব্যান্ড মিউজিক। আমার মনে পড়ে না যে তারপরে ওই বাংলা মিউজিকের ওই কাল, ওই 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 ব্যাপারটা এসছে এখনো অবধি। মানে বাংলা গান নিয়েই সারাদিন কেটে যেত, এরকম বহু মাস গেছে যেখানে হিন্দি গান শুনিনি। শুনিনি, ঠিক আছে, right. দেন তো বাংলা ফিল্মের মিউজিক এলো, ব্যান্ডের ক্রিয়েশন কিছুটা কমে গেল, ক্রিয়েটিভ যে কাজগুলো ছিল কমে গেল, বাংলা ফিল্মের মিউজিক চলছিল। তারপর একটা দীর্ঘ সময়, তুমি যদি লাস্ট 4-5 বছর লক্ষ্য করো, খুব একটা যে বাংলা ফিল্মের গান মানুষের মুখে মুখে চলেছে সেটা নয়, হয়তো অল্প বিস্তর চলেছে, কিন্তু যেভাবে চলতো সেটা চলেনি। তোমাদের এই সিনেমাটার সময় কখনো মনে হয়নি বা কথা হয়নি যে এই রকম একজন মিউজিক ডিরেক্টরকে নিয়ে কাজ করছি, এমন কিছু গানের কাজ হোক যেটা থেকে যাবে? না, না, অভিমানের দ্য অ্যালবাম, অভিমানের ইজ ব্রিলিয়েন্ট, এবং আমার ফেভারিট সং ভালোবেসে যদি গানটা, তো এবং এমন একটা গান আছে যেটা আহ, মানে একদম শেষের দিকে ছবিতে আসে, এবং সেইটা শুনলে মানে
যে কোনো অবস্থায় চোখ থেকে জল বেরোতে বাধ্য আর কি। এটাই তো ইন্দ্রদীপ দাশগুপ্ত। হ্যাঁ, মানে হি ইজ ইনক্রেডিবল, এবং আমার মনে হয় যে ও যেভাবে চালিয়ে নিয়ে গেছে বা যেভাবে নিজের জীবনটাকে নিয়ে গেছে, যে নিজের ক্যারিয়ারটাকে যেভাবে নিয়ে গেছে, ও শেখাতে গেছে। ও তৈরি করতে গেছে অনেক মানুষ, এবং যারা বুদ্ধিমান তারা কিন্তু ওর কাছেই থেকে ব্যাপারটা ওর কাছ থেকে নিয়েছে, এবং ও চায় শেখাতে। ও কিন্তু একটুখানি আমি আমি মানে আমার মানে এগুলো তো ভাগ্য আর কি, যে যখন লাইভ ডাব হচ্ছে সরোদের বা ভায়োলিনের, আমি তখন স্টুডিওতে বসে আছি এবং আমি দেখছি কিভাবে পুরো বিষয়টা হচ্ছে, আমি দেখছি বিজিএমটা কি করে হচ্ছে। মানে এর থেকে বড় স্কুলিং তো কিছু হতে পারে না। হ্যাঁ, লার্নিং ফ্রম দ্য বেস্ট। হ্যাঁ, মানে এর থেকে মানে আমি একটা ছবি প্রডিউস করেছি যেখানে শুধু বেস্টরাই আছে, টাচউড, এবং তারা যখন কাজ করছে মাস্টার্স অ্যাট ওয়ার্ক বলি এইটা আমরা। আমার খুব ভালো লাগলো, হ্যাঁ। প্রডিউসার লাইভ টেকিং এ রয়েছে, মানে অ্যাজ এ মিউজিশিয়ান হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগলো, কারণ ইন জেনারেল প্রডিউসার এগুলো বলতে পারে না যে মিউজিক পার্টে কি কি হচ্ছে। হ্যাঁ, তো তো that's ওইটা মানে দিস ইজ লাইক, মানে আমি নিজে একটা ইনস্টিটিউশন বানিয়েছি। হ্যাঁ, সেটা স্টুডেন্ট আমি নিজেই আর কি, এরম টাইপের একটা বিষয়। হ্যাঁ, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমি প্রত্যেক দিনই চলছে এখন, যেহেতু বিজিএম চলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে গিয়ে বসে কখন যে ৩-৪ ঘন্টা কেটে গেল এবং কিভাবে কেটে গেল। ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি আইডিকে, যে ও যখন কোনো একটা পিস বাজাতে বলছে, কোনো একটা বিজিএম এর কোনো একটা জায়গায়, বলছে দাঁড়া বুঝতে পারছিস না বলে মুখে একটা হাম করে দিচ্ছে লাইনটা, এবং কিভাবে পুরো বিষয়টা হচ্ছে। হ্যাঁ, সেটা মানে শিক্ষণীয় আর কি, ওটা শেখার মতো। ওটা তুমি টাকা দিয়ে কোনোদিন শিখতে পারবে না। ওই মানে হ্যাঁ, সঠিক মিউজিক ডিরেক্টর থাকলে আমি দেখেছি যে অনেকেরই হয়তো ধারণা নেই এটা, যে ইনস্ট্রুমেন্টের মধ্যেও ইমোশন রাখা যায়। হ্যাঁ, যে একদমই। তবলা যে বাজাচ্ছে তাকে মিউজিক ডিরেক্টর বলেন যে তোর বাজানোটার মধ্যে একটু দুঃখ থাকবে। এই যে আজকের এআই এর যুগে এটা খুব ইম্পর্টেন্ট, এআই কোনোদিনও তবলাটা দুঃখ নিয়ে দুঃখ বাজাতে নিয়ে বাজাতে পারবে না। পারে না। অ্যাবসলিউটলি। মানে কিভাবে হবে পুরো ওইটা বিষয়টা। যে হ্যাঁ, কি হ্যাঁ। হার্ড টু ইনস্ট্রুমেন্ট কানেকশনটা হুম। তৈরি হয় ওটা হ্যাঁ, বলা যাবে না। আমি তো বলতে শুনলাম, আইডিকে দেখলাম যে ভায়োলিন বাজাচ্ছিল তখন বললো যে আরে কাঁদ কাঁদ কাঁদ। তো আমি যে কাঁদতে বলছে, মানে আমি বুঝলাম, পরে বুঝলাম বিষয়টা। ইনস্ট্রুমেন্টালকে হ্যাঁ, কাঁদতে বলছে, রাইট হ্যাঁ, রাইট। তো ওইটা না, ওইটা মানুষটার মনের মধ্যে রয়েছে হ্যাঁ, যে হ্যাঁ, আমাকে কাঁদতে হবে। যে ধরো ভায়োলিন বাজাচ্ছে হ্যাঁ, সে তো সারাদিন ওটাই হ্যাঁ, করছেন, হ্যাঁ, তো উনি ওইটার মাধ্যমেই কাঁদতে পারবেন। এই যে বলে না মিউজিকটা মানে বাই হার্ট অ্যান্ড ফ্রম হার্ট, তো যে ইনস্ট্রুমেন্ট, সে গিটার হোক, সে শারদ হোক, সেতার হোক, ভায়োলিন হোক, ও ওটার মাধ্যমেই বাঁচে, হ্যাঁ, অ্যাবসলিউটলি। ওটাই নিঃশ্বাস নেয়, ওটাই খায়। ওইটাই। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা আমি জানি না, আইডি শুনতে পেলে রেগে যাবে আর বারবার আমায় বলে, আরে আমি ডিরেকশনে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, বারবার বলবে। কিন্তু আমার বেশি এক্সাইটমেন্ট তো যখন আইডি অনবোর্ড এলো, তখন আমার তো মিউজিকটা আইডির হবে। হ্যাঁ, মানে এইটা বেশি, এটা মানে যতই আমার সঙ্গে মানে আমাকে বলে এইটা কেন বললি, এইটা হবে, কিন্তু আমার এইটা তো হবে, মানে যেটা সত্যি সেটা সত্যি আর কি। ডেফিনেটলি হ্যাঁ, ওটা তো মানে রিলিজ কবে করছো? 19শে জুন করছি রিলিজ, এবং বাকিটাই 19শে জুনের পরেই হবে। রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে কিছু বসে থাকি। আসবে। এখন তো শুধুই তো যাচ্ছে। হ্যাঁ, শুধু যাচ্ছে, কবে ফিরবি বলছে না কিছুই। হ্যাঁ, আসবে নিশ্চয়ই, এবং আমার মনে হয় যে মানে এটা আমার মায়ের একটা টেস্ট আর কি। কারণটা হচ্ছে আমার মা সবসময় বলতো বা বলে যে ভালোদের ভালো হয়। হ্যাঁ, তো এবার তো বাকিটা এবার আমি দেখতেই পাবো। যদি হয় তাহলে বলবো যে হ্যাঁ ঠিকই বলেছিলে, যদি না হয় তাহলে বলবো তুমি মিথ্যে বলেছিলে মা। না, নিশ্চয়ই ভালো হবে আশা করি। আমি না আরেকটা দিকে যেতাম, সেটা হচ্ছে যে তোমার শুরুর যে স্টোরিগুলো অনেক জায়গায় তুমি অবশ্য বলেছো, একটু আমি এই ইন্ডাস্ট্রিতে আসা আরেকবার রিক্যাপ করতে চাইছি যারা আমাদের দর্শক তাদের জন্য। আই ডোন্ট, আমি সত্যি কথা বলছি, আমার মানে এত স্ট্রাগল স্টোরিজ চারিদিকে না। হ্যাঁ, মানে মানুষ ইন্সপায়ার্ড হয় আমি জানি, কিন্তু আমি অত গ্লোরিফাই করতে চাই না আমার স্ট্রাগল স্টোরি। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে ইউ হ্যাভ আ স্ট্রাগল স্টোরি। একটু আগে যখন কথা হচ্ছিল আর কি প্রসূনের সঙ্গে থাকাটা, সেই সময় কি করবো আর একটা জিনিস খেয়াল করে দেখেছো কি, যখন এখন বলতে ভালো লাগে যে আমরা বাসে করে যেতাম, তখন কিন্তু হেভি লাগতো ওটা করতে। তখন কিন্তু মনে হয়নি যে স্ট্রাগল না। করছি, ওটাই মনে হতো হ্যাঁ। এটা পার্ট। ও তখন বেশি আনন্দ থাকতাম বেশি মনে হচ্ছে। এই যে কিংসুক যার কথা বলছি, হ্যাঁ। ও আর আমি গিয়ে যখন ওই রাত্রিবেলায় একটা চাদর পেতে আমরা রঙ্গকর্মী ওই চাতালে তোমার শুতাম। মানে বর্ন অ্যান্ড ব্রট আপ আমি মানে আমরা বাটানগরের। বাটানো। হ্যাঁ, তো বাটানগর থেকে আসতাম এখানে। মা ছিল রাইটার্সে, বাবা ছিল সেন্ট্রাল, মানে শিয়ালদা ডিআরএম বিল্ডিং। আমি তো ছোটবেলা থেকে ক্রেশে থাকি। মানে ছোটবেলা মানে একদম ছোট, মানে 8-9 মাস থেকে
হ্যাঁ, মানে ওইটুকু বয়স থেকেই আমায় ক্রেশে রাখা হতো আর কি। আচ্ছা। হ্যাঁ, তো তারপরে সাউথ পয়েন্টে পড়ি। আহ, পারি না, মানে খুব একটা হয় না কিছু আর কি। তারপরে 11 ক্লাস 11 এর পর আবার মা বলবে, বলছিস কেন ভুবন? হ্যাঁ, কিন্তু এটা আমি বলি, তার কারণ হচ্ছে যারা ওইটা করেছে আর কি তারাও জানবে যে না ভাই এইটাই শেষ নয়। সেই জন্যই আমি বলি আর কি যে 11 এর পর আমার দ্বারা আর হলো না বিষয়টা, পড়াশোনাটা। তো আমি তো চলে গেলাম, থিয়েটার শুরু করে দিলাম, থিয়েটার ওয়ার্কার হয়ে গেলাম। রেপার্টরি মেম্বার 3,000 টাকা করে দিত। হ্যাঁ, এবং 3,000 টাকা করে আমি টাকা পাবো, থিয়েটার করবোটা অন্য লিগের তখন আনন্দ। 3,000 টাকার হ্যাঁ, ব্যাপার ছিল। আমার এখনো মনে আছে আমি প্রথমে আমি যখন ক্লাস 11-12 পড়তাম তখন অ্যাঙ্কারিং করতাম। আমার একটা বন্ধু ছিল, মানে আমি, প্রসূন আর ওই বন্ধুরা সাগর, আমরা 3 জন মিলে ওই রানীকুঠি আছে ওখানে ওই ফ্ল্যাটটায় আমরা একসাথে থাকতাম। তো আমরা তখন ও গিটার বাজাতো আর আমি প্রোগ্রাম করতাম। আমাদের পেমেন্ট ছিল 500 টাকা, 250-250। That's a big এগুলো amount তখন, মজা ঠিক আছে? কিন্তু। হাত খরচাটা চলে যেত তখন হ্যাঁ, আমার। আর তখন অনেক কিছু হতো। একটা ছোট খাতা ছিল, যখন আমি থিয়েটারের পরে যখন সিরিয়াল শুরু করলাম তখন ওই 7,500 আমরা 1,000 টাকা পার ডে পেয়েছি প্রথমে। হ্যাঁ, তো তখন ওইটা আমি লিখে রাখতাম যে কতদিন কাজ হলে 12,000 টাকায় পৌঁছাবো, কারণ আমার কাছে মনে হয়েছিল 12,000 টাকা হলে হয়ে যাবে। বিগ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, বিগ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো 12 দিন কাজ করতে হবে টাইপের আর কি। ওই সেই খাতাটা কোনদিন খুঁজেও পেলাম। হ্যাঁ, পেয়ে চোখে জল চলে এলো। মানে শুরুতে কোথায় থাকতে? এখানে কলকাতা? শুরুতে যখন আমি থাকতাম, মানে আমি বেশিরভাগ সময় আমার পারসেপশন ক্রিয়েট হবে। হ্যাঁ, আমি তো রঙ্গকর্মীর চাতাল থেকে তারপরেই আমি লিভিং করা শুরু করি। Good প্রেমে life. পড়ে যাই। তারপরে আসলে প্রথম প্রেমটা যার সঙ্গে পড়েছিলাম, মানে থিয়েটারের পর। তার আগে তো স্কুলে তো প্রেম ছিলই। প্রেম তুমি ছাড়োনি? না, প্রেম আমাকে ছাড়েনি। যাই হোক। তো তো এগোচ্ছি। হ্যাঁ, তো আরে আমি আসলে এটা বলতে চাইছি, তার কারণ হচ্ছে মানে সারভাইভাল। প্রেমে পড়েছি একজন, মানে যার সঙ্গে, হ্যাঁ, সে একটু ভালো ঘরের, মানে একটুখানি বড়লোক ঘরের আর কি। আর আমি তো গরিব। 3,000 টাকা, বুঝলি? এবার চাপটা হয়ে যেত কি, তো ডিটে যেতে হতো তো। হ্যাঁ। কি করে কোলাবো 3,000 টাকা? তো আমি একটা ট্যাকটিস করেছিলাম যে, দেখ আমার কাছে তো টাকা নেই, এবার তোকে তো ওখানেই যেতে হবে, মানে ও তো বড় জায়গা ছাড়া যাবেই না ভাই। হ্যাঁ, মানে চল ধাবার মধ্যে রোম্যান্টিসিজম আছে, সেইটা আমি তো বোঝাতে পারছি না কে। হ্যাঁ, মানে হ্যাঁ, তো বাজেটের মধ্যে রোমান্টিসিজম আনতে হবে। হ্যাঁ, তখনও কিন্তু আমি প্রডিউসার বেসিক্যালি। হ্যাঁ, বাজেটের মধ্যে কিভাবে এই সিনটা করা যায়। কিন্তু করতে করতে আমি বুঝলাম যে না, এইভাবে হচ্ছে না। তো আমি তখন বললাম যে, শোন, আমি মাসে একদিনই আমার ট্রিট থাকবে। তো বিশ্বাস কর, বাকিটা আমি কিংসুকের টাকা থাকতাম। ওই বাকি 3,000 টাকা আমার আর ওর। আর ওই 3,000 টাকা একদিন কোনো একটা তাজ বেঙ্গল বা কোথাও একটা খরচা হতো আমার। একদিনে বেরিয়ে যেত পুরো। এই একদিনে প্রেমিকার অভিমান আরেকবার বলতে হতো না? ওর হতো না, ওর আচ্ছা। মায়ের হতো। তো সেই সময় অনেক কিছুই ফেস করেছি আর কি, কষ্ট হতো। হ্যাঁ, তো তারপরে দেখিয়ে দিলাম। এখন প্রোডিউসার। হ্যাঁ। অভিমান। হ্যাঁ, এরকম এগুলো তো লাইফ আর কি। মানে হ্যাঁ, সত্যি কথা, আমার মেয়ে হবে বা আমার ছেলে হবে, তাকে নিয়ে বুঝে যে কোনো টাকা নেই তার, আমি আমার থোড়ি ভালো লাগবে, ঠিকই আছে। হ্যাঁ, সিরিয়ালটায় তোমায় অনেকটা ক্যারিয়ারটা বুস্ট করলো, হ্যাঁ, হ্যাঁ। মানে মানুষের কাছে পরিচিত। আসলে আমার মনে হয় যে আমার খাটনিটা অনেকটা সেটা তো definite। বুস্ট করেছে। মানে আমি হাল ছাড়িনি কোনোদিন, আমি কোনোদিন ছাড়ি না। হুম। ওইটা একটা ব্যাপার আছে আমার মধ্যে। ওটা মানে আমি ফেড আপ উইথ মাই সেলফ আর কি। মানে আমি যেখানে দেখি দরজা বন্ধ, হুম। এবং আমি তো কোনো বড় ডিরেক্টর কোনোদিন কাজে নেয়নি আজ পর্যন্ত। তুই নাম বল, বড় ডিরেক্টর কারা কারা, নাম বল, আমি বলবো। না না, আমি নাম বললে আবার একজনের নাম বলতে ভুল করলে সে বলবে, আচ্ছা, 3 জনের নাম বল বড় ডিরেক্টর। না না না, পরের বার বলবে আমার এই 3 জনের ব্যাগেজে আমি ছিলাম না, আসবো না ওর সাথে। হ্যাঁ, কিন্তু সেই বড় ডিরেক্টরের আমি ক্যামেরা বন্ধ করে বলে দেবো। হ্যাঁ, কিন্তু সেই যে নামগুলো হবে সেগুলো একটাতেও আমি তাদের কাজ করিনি, মানে আমাকে বলা হয়নি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আমি ডিপ্রেসড হয়ে বসে থাকতে পারি, ও মাই গড, আমি তাহলে কেন, কি হচ্ছে, আমার কেন নেওয়া হচ্ছে না টাইপের। হ্যাঁ, সেই সময় কোনোদিন ভাবিনি আর কি। এবং আমার সবসময় মনে হয়েছে যে যখন আমার মনে হয়েছে যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, বা হয় না যে ইউ টেন্ড টু গেট ইনটু নট ডিপ্রেশন বাট মন খারাপ হয় আর কি। হ্যাঁ, তো তো আমি তখন আর একটা ওই
হাতুড়ি ফাতুড়ি নিয়ে আর একটা জানলা বানানো শুরু করে দিই। সো আমি ওরকমই আর কি, যে আমি কোনো কিছু বন্ধ হয়ে গেলে আমি নিজেই তৈরি করি। আই ক্রিয়েট দ্য সিচুয়েশন যেখান থেকে আই ক্যান এমপ্লয় মাই সেলফ। সেই জন্যই হয়তো যেরকম আমি শুরুতে বলেছিলাম যে ওই প্রডিউসার হয়ে যাচ্ছে সবাই যাতে নিজেকে এমপ্লয় করার জন্য, কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড মেবি আই মে বি কন্ট্রাডিক্টিং মাই সেলফ, হয়তো সেটাও কখনো আছে যে না, শেষ বলে কিছুই হয় না আর কি। শেষ তখনই হয় যখন তুমি নিঃশ্বাসটা লাস্ট বারের জন্য ছাড়ো। না, আরেকটা ব্যাপার আমার মনে হয় যে এই একদম গ্রাউন্ড থেকে শুরু করার অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে দেখবে যে আমি জানি না যে এখন হয়েছে কিনা তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এখনো ওই জিনিসটা আমি আসতে দিইনি। সেটা হচ্ছে যে ধরো অনেক কিছু না শুরুর দিকে বলতে বা কাউকে গিয়ে রিকোয়েস্ট করতে খারাপ লাগে না, একটা টাইমের পর হয়তো খারাপ লাগতে পারে। যে ধরো শুরুর দিকে যদি কাউকে যে দাদা আমি এই কাজটা করি, একটু দেখুন আমাকে, এইগুলো যদি গ্রাউন্ড থেকে উঠে আসা হয় তখন এই প্র্যাকটিস গুলো থাকলে সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক কাজে দেয়। যেমন আমি আজকের ক্ষেত্রে বলছি, আমি এখনো এরকম কিছু গেস্ট আছে তাদের হয়তো খুব একটা পরিচিতি বলতে এই পাবলিক পারসেপশনে খুব একটা পরিচিতি নেই, কিন্তু তারা খুব ভালো, হুম। তারা নিজের ফিল্ডে প্রচন্ড ক্রেজ, ক্যামেরা শাই, আসতে লজ্জা পায়। আমি তাদেরকে নিজে ফোন করে মাথা খারাপ করে দিই, কবে আসছেন বোঝাই, কনভিন্স করি এখনো যে না পডকাস্টে আসাটা দরকার, কারণ আমার মনে হয় যে এই মানুষগুলো আমার সামনে আসলে সুবিধা হবে। তো সেইটাও কোথাও গিয়ে শুরুর দিকে যদি গ্রাউন্ড থেকে উঠে আসা যায়, আমার মনে হয় যে ওই রিকোয়েস্ট করার অভ্যাসটা থাকে, যেটা হ্যাঁ। পরে গিয়ে কাজে দেয়। আমি তো ওইটাই সাত পাঁচ না ভেবে কাজ করা। হ্যাঁ, না আমি তো ওইটাই বললাম যে এত না শুনেছি বা আই হ্যাভ সিন দ্যাট, মানে আমি তো জানি কোথা থেকে আমি এসেছি, তো সেক্ষেত্রে খারাপ হলে ওখানেই পৌঁছাবো। আই নো দ্যাট থিং, মানে এমন মাসে নয়। একটা ডেটিং থেকে হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে আমি জানি আই হ্যাভ সিন দ্যাট, বাট একটা জিনিস যদি তুই জিজ্ঞেস করিস সেটা বলতে হবে, বিকজ আই হ্যাভ সিন দ্যাট আই ডো নট ওয়ান্ট টু গো দেয়ার। এবং সেই জন্যই এত খাটি, এই জন্যই না একটা টেনশনে ভুগি আর কি, যে না আমি ওইটা আর দেখতে চাই না, আমি ওখানে থাকতে চাই না। হ্যাঁ, মজা অনেক হয়েছে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত। আমি 2 দিন আগের কথা বলছি, যখন আমি আনবর্ষা থেকে যাচ্ছি, তো আমরা রঙ্গকর্মী তো বেসিক্যালি আনবর্ষায়, তো আমরা বেরিয়ে গিয়ে তোর কোল্ড ড্রিঙ্কসের 8 টাকার বোতল ছিল ছোট, তো ওইটার টাকাও থাকতো না, সেই জন্য আমরা আমি আর কিংসুকে একটা পন্থা বার করেছিলাম, যে ও আমাদের বয়সী যে দোকানদার আর কি, জয় ওর নাম, এখনো দোকান। জয়কে বলতাম, জয় তুই এত বিক্রি করিস কোল্ড ড্রিঙ্কস, তোর কোনোদিন খেতে ইচ্ছা করে না? বলছে যে হ্যাঁ। আলাম শোন, তুই 4 টাকা দে, আমি 4 টাকা দিই, 4 টাকা দুজন মিলে আমরা, সেইটাই আমরা করেছি সারা জীবন। এবং এই আগের দিনও, এই 2 দিন আগের কথা বলছি, গাড়ি করে যখন আমি যাচ্ছি, এলো, সবাই দেখছে জয় আমার সঙ্গে কথা বলছে, ওর তো মানে পুরো আনোয়ারশা স্টার হয়ে গেল, হ্যাঁ মন্টু কথা বলছে ওর সঙ্গে, এরকম টাইপের। তো বললাম যে চল ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। ওই সেম জিনিস হলো, ওই 30 টাকার বোতল, ওই 15 টাকা ও দিল, আমি 15 টাকা দিলাম, দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম আমরা, তারপর আমি বেরিয়ে গেলাম। তো এই যে এই জিনিসগুলো, এটা তো শুরু থেকেই ছিল, মানে আই হ্যাভ সিন দ্যাট অ্যান্ড আই স্টিল ডু দ্যাট। মানে আমার মনে হয় যে ওইটাই মজা আর কি। হ্যাঁ। আমাদের মধ্যে ওইটা আসতে দিলে হবে না, না, যে আমরা পজ হয়ে আসতে গেছি, দিলে হবে না, না আসবেই না রে আসবেই আমাদের। না। অনেক সময় এটা আবার ব্যাকফায়ারও করে, ওটা থাকে না বলে লোকেরা ভাবে একটুখানি হালকায় নেয় আর কি, হালকায় নিলে তো হবে না। রাইট। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি মন্টু পাইলট বলে আমার মনে পড়লো, সেটা হচ্ছে যে মন্টু পাইলটের সময় প্রমোশনটা খুব ভালো হয়েছিল, আমার এখনো মনে আছে, তোমার প্রমোশনটা দারুণ হয়েছিল তখন। এখন নিজে প্রমোশনের সাথে সাথে বাকি আর্টিস্টদের দিয়ে প্রমোশন করাতে হচ্ছে, এইটা কতটা খাটনির? খুব খাটনি। এবার তারা তো বড় স্টার, তাদের অনেক কাজ আছে, অনেক বিষয়, ডেটের একটা বিষয় থাকে, বাট সবাই প্রচন্ড হেল্প করছে। মানে তাদের অনুযায়ী যতটা অন্য কাজের জন্য হেল্প করতো, তার থেকেও বেশি করছে, কারণ জানে যে পা ধরে পড়ে আছে, এটা বোম্বাদা বলছো আর কি। মাথা খারাপ করবে না হ্যাঁ, হলে। হ্যাঁ। তো সেক্ষেত্রে সেটা তো চাপেরই আর কি। বাট আমি খুব ইজি টু ওয়ার্ক, মানে অ্যাজ অ্যান অ্যাক্টার আমি প্রচন্ড ইনভলভ থাকতাম বরাবরই। আমি মেকআপ ভ্যানে বসতাম না, আমি সবসময় ওই আমার টিমের সঙ্গে খাই, ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে বসে থাকি, বা আমাদের যারা টেকনিশিয়ান বন্ধু বান্ধব সবসময় এক থাকি, মানে সে সবাই জানে আর কি। হ্যাঁ, কারণ আমার ওই যেখানে আমার ওই কেওসটা ভাল লাগে আর কি, ওই শান্তিতে চলে গেলেই আমি চরিত্র থেকে দূরে সরতে শুরু করি। হ্যাঁ, তো আমি খুব রিয়েল ক্যারেক্টার্স করি, তো রিয়েলিটিটার সঙ্গে থাকতে হয়, তো সেক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা হয় না। কিন্তু মানে এই পুরো জোনটায় যে সবার প্রমোশনস কিভাবে হবে, ওই এবার নাও ওয়েন ইউ আর থিঙ্কিং ইয়েস আই হ্যাভ আ প্রমোশনের আমার টিম আছে, হ্যাঁ, কিন্তু যখন তুমি ব্রেন স্টর্ম করছো, তখন কি করা যেতে পারে, কি না, মানে প্রমোশনের টিমের সাথে থাকলেও তো তোমাকে কিছু ইনপুট দিতে হচ্ছে, যে দেখো এইভাবে করা হ্যাঁ, যায়, কি সেটাই করা আমি যায় বলছি, না। সেটা তো আগে ভাবতে আর হতো না। একটা বিষয় হচ্ছে যে ধরো মানে
টিম ঠিক আছে, কিন্তু যেখানে যে ফিল্মে তোমার বুম্বাদার মতো স্টার কাজ করছে, শুভশ্রীর মতো অনেক কিছু ভাবতে হচ্ছে না কাজ করছে, আজকে সব জায়গায় তো তারা দিতে পারছে গিয়ে না। রাজি করানোটা তো আলটিমেটলি তোমাকে বা যিশুদাকেই করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, সেটা তো ওখানে তো একটা আর কেউ ঢুকতে পারবে সেটা না। তো একটা আছেই। হ্যাঁ, কিন্তু না তাই তো আমি সেটাই বলছি যে তারা প্রচন্ড মানে উইলিংলি পুরো বিষয়টা করছে এবং ওরা অ্যাকচুয়ালি আমাদের দুজনের মুখটা দেখতে পাচ্ছে তো পেটে চৌচিড় ফিল করতে পারছে। ফিল করতে পারছে আরে করে দিচ্ছি দাঁড়া যাচ্ছি এই বিষয়টা হচ্ছে একটা হ্যাঁ। না এমনি মানে শুভশ্রীর সাথে আমার কোনো কাজ হয়নি, মানে বোম্বাদার সাথে আমার যেটুকু আলাপ পরিচয় কাজ হয়েছে, ইজ ভেরি হ্যাঁ কোঅপারেটিভ। হ্যাঁ, প্রচন্ড এই সেই জন্য আমি বেঁচে গেছি যদিও আমার সাথেও ওনার ছেলের বেশি বন্ধুত্ব, বাট হ্যাঁ, স্টিল মিশুয়ের হ্যাঁ হ্যাঁ মানে এমন একটা সময় 19শে জুনটা তোমরা বাঁচলে কেন? কারণ ফেস্টিভ্যাল বা এইগুলো তো এই সময় নেই স্টিল। কারণ একটা জিনিস যেটা আমার যিশুদার অ্যাকচুয়ালি আমরা ভেবেছি সেইটা হচ্ছে যে জানো তো আমরা ওই ফেস্টিভ্যাল টাইমটা না আমরা বানিয়ে নিয়েছি মানে অবভিয়াসলি দুর্গাপুজো সময়টা ফেস্টিভ্যাল টাইম কয়েকটা দুটো তিনটে ফেস্টিভ্যাল টাইম অবভিয়াসলি আমাদের আছে মানে আমাদের মানে বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ আমরা বলেই থাকি যে ফেস্টিভ্যালই ফেস্টিভ্যাল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো ছবির কোনো না সময়ের দরকার হয় না, ভালো ছবি যখনই আসবে তখনই সেইটা মানুষ দেখবে আর কি। এবং আমার মনে হচ্ছে কোনো একটা ছবির আমরা আমি তোমার হল ভিজিটে গেছিলাম আমারই কোনো একটা অভিনীত ছবির হল ভিজিটে গেছিলাম একজন বয়স্ক মানুষ এসে বলেছিল আর আমরা খুব একটা স্টার ছিলাম না আর কি মানে স্টার কাস্ট ছিল না ছবিটায়। সে এসে বলেছিল যে সৌরভ জানো তো আমাদের না খুব বোকা ভাবা হয়, অডিয়েন্সকে খুব বোকা ভাবা হয়, ভাবা হয় যে ওরা এইটাই খায় বা ওটা এইটাই ওরা দেখে, এমন কিন্তু কোনো কথা নেই। আমরা কিন্তু ভালো জিনিস দেখি, তুমি যদি ভালো জিনিস যদি তোমরা আমাদের জন্য বানিয়ে দাও, সিনেমা বানাও, তাহলে দেখবে মানুষ হল ভরিয়ে আসবে। মানুষেরা খুব কথা বলে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মানে পুরো ভারতবর্ষ তো প্রচন্ড বড় একটা জায়গা করে মানে আমরা সবসময় আমাদের পলিটিক্স আর এন্টারটেনমেন্ট এই দুটো গোজ হ্যান্ড ইন হ্যান্ড। তো সেই ক্ষেত্রে তোমার এটা নিয়ে আমাদের আলোচনা হয়, ওই ছবিটা দেখলি এটা দেখলি আরে ও কি পাঠ করছে, আচ্ছা ওকে কি দেখতে লাগছে, এটা আমাদের একটা আলোচনার মধ্যেই থাকে। তো সেক্ষেত্রে আজকে আমার এই ছবিটা ভালো লেগেছে, আজকে গিয়ে আমি বলবো ভাই ওটা দেখে আয়, এটা আমাদের হয়, যেটা আমাদেরও হয় যে ভাই দেখলি ওইটা, এটা আমাদের হবেই। তো সেক্ষেত্রে ভালো ছবির কোনো আলাদা সময় হয় না। তো সেইটাই অ্যাকচুয়ালি আমরা দেখতে চাইছি যে আমরা চাইলেই একটা 15ই আগস্ট বা একটা পুজো বা একটা ক্রিসমাস ওরমভাবে যেরমভাবে করা প্রাইম টাইম যেটাকে আমরা বলছি, ভালো কন্টেন্টের প্রাইম টাইম বলে কিছু হয় না আমার বিশ্বাস। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞেস করছি, যদিও এটা টু আর্লি টু আস্ক ইউ, তোমার প্রথম ছবি আসছে, বাট তুমি এই ফিল্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তুমি সবটা জেনেই নেবেছো। আমি জিজ্ঞাসা করছি যে এইটা কি কোথাও গিয়ে প্রডিউসারদের একটা সুবিধা করে দিচ্ছে, যে আগে যেমন একটা সিনেমার বা একটা ফিল্মের হল আর স্যাটেলাইট এই দুটো অপশন ছিল, এখন ওর সাথে ওটিটি একটা অপশন চলে আসছে। তাহলে এই যে তিনটে জায়গায় ছবির ডিস্ট্রিবিউশন, সেখান থেকে খরচাটা উঠে আসার সম্ভাবনাটা বেশি, হুম। এইটা কি কোথাও গিয়ে আজকের ডেটে একটা অ্যাডভান্টেজ নাকি Absolutely. এটা ডিসঅ্যাডভান্টেজ? না 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 অ্যাবসলিউটলি অ্যাডভান্টেজ। দেখো এখন ওই মানে ওইটা চলে গেছে যে ওটিটির জন্য এইটা হয়েছে ওইটা হয়েছে ভুল মানে তুমি ওটিটিটাও মানে ফাটিয়ে হ্যাঁ, করেছো, হ্যাঁ, সো হ্যাঁ। সেটার কোনো এই নেই মানে যে মানুষ যে ছবিটা ধরো আজকে ধুরন্ধর তুমি ওটিটি দেখায় মানুষ দেখি বলে দেবে না এটা আমি আগে হলে দেখতে হবে। তো ছবি ওরকমই হওয়া উচিত যেটা ওই ম্যাজিকটা থাকবে, মানে যেটা আমি ওই বড় পর্দাটায় গিয়ে দেখবো সেই আর্জটা থাকবে সেই ছবিটার আর কি, যে হ্যাঁ এই গানটা শুনতে গেলে আমাকে তো ওই পুরো ওই অ্যাটমসটা বা তোমার ওই 5.1 বা 7.1 হোয়াট এভার সেই আমায় ওই ফিলটায় গানটা শুনতে হবে আর কি। হ্যাঁ, আমি ফোনে ওই গানের ব্যাপারটা বুঝবোই না। তো এই জিনিসটা থাকলে এমনি মানুষ হলে যাবে। হ্যাঁ, কন্টেন্ট ভালো হলে এমনি মানুষ যাবে, এটা আমার বিশ্বাস আর কি। হ্যাঁ, তো আমার সেই জন্য আমার মনে হয় না, ইনফ্যাক্ট ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় যে ওটিটি আসাতে তো তোমার একটা এভিনিউ আরো বাড়লো, সুবিধা হলো। সুবিধা হলো যেখানে থেকে তুমি ইনফ্যাক্ট revenue-টা, অনেক ফিল্ম এরকম আছে যেগুলো হয়তো হলে সেই অর্থে লাভ করতে পারেনি, সেটা সেটা এখানে সে ওটিটিতে অনেক টাকা ওটিটিতে লাভ অনেক করেছে। বেশি লাভ করেছে। রাইট। হ্যাঁ, সেটা তো আছে বা কোভিড এর সময় ওটিটি প্ল্যাটফর্ম গুলো হুম। না থাকলে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। অ্যাবসলিউটলি। আমি তোমায় জিজ্ঞেস করছি যে এবার একদম খুব সিরিয়াস একজন প্রডিউসার হিসেবে বলো, 19শে জুন থেকে মানুষ তোমার অভিমান কেন দেখতে যাবে? ভালো ছবি বলে মানে আজকে এই প্রশ্ন এলেই সবসময় অনেকে অনেক গল্পটা বলার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে যে প্লিজ দেখবেন আর কি। হ্যাঁ, যে দেখো প্লিজ দেখবেন তো বলতেই পারি আমি, মানে আমি বলতেই পারি, কিন্তু আমার মনে হয় যে দেখো আর্ট ডাজ নট কাম ফর ফ্রি। হ্যাঁ, মানে আজকে আমি যখন একটা কাজ আমি করেছি আমি বিশ্বাস করেছি বলেই করেছি।
এবং আমার সেই বিশ্বাসটা আমার উপর আছে যে আমি যেটা প্রডিউস করেছি আই এম কনভিন্সড অ্যাবাউট দ্য ফিল্ম, এবং আমার ওইটা বিশ্বাসে আমি যে কাজটা করেছি বা যখন অভিনয় করেছি, আমি দেখেছি যে হ্যাঁ মানুষ কনভিন্সড হয়েছে আমার অভিনয়ে। হ্যাঁ, তো আমার বিশ্বাস এবার যে আমি প্রডিউস করেছি যেটা কনভিন্সড হয়ে, সেটাও মানুষ দেখবে এবং ভালো বলবে। হ্যাঁ, তো সেই জন্যই আমার মনে হয় 19শে জুন যাবে। এবং যদি মানে উম, অভিমানের কথা, যদি অভিমান এমন একটা ইমোশন না অরিজিৎ, যেটা আহ, প্রত্যেকটা মানুষের এখানে সবার যারা যারা বসে আছে এখানে সবার কারুর না কারুর প্রতি অভিমান আছে, যেরকম আমার অভিমান আছে। হ্যাঁ, যেরকম আমার অভিমান অনেক নিজের মানুষের উপরও আছে, হুম আমার সঙ্গে যা ঘটেছে বা আমার অভিমান হয়েছে সেটা অনেকটা লম্বা বছর, অনেক বছর ধরে আছে, এরকমও অভিমান আছে। আহ, আবার আমার পাশের অ্যাকচুয়ালি কাছের মানুষ ছাড়া অভিমান কারুর হয় না। এবং আমার সেক্ষেত্রেই মনে হয় এই ছবিটায় না দেখে ছবিটা থেকে এন্টারটেনমেন্ট পারপাসে কি নিয়ে যাবে জানি না, কিন্তু যারা প্রচণ্ডভাবে রিলেট করবে না, আই ফিল তারা একটা কল করবে আর কি। হ্যাঁ, মানে আমার সেটা হয়েছে, আমার সেটা ছবিটা দেখে হয়েছে। এবং সেই জায়গায় আমি একটুখানি কলের জায়গায় ডিরেক্ট না করে আমি একটুখানি চাপা প্রকৃতির, আমি কথা বেশি বলি, মানুষ ভাবে যে খুব আউটস্পোকেন, একদমই নয় আর কি। তো আমার ওইটা হয়েছে যে আমি অন্যভাবে তার সঙ্গে ওইটা কেন মনে করছো, ওটা ছিল, ওটা তো ছোটবেলায় হতেই থাকে এরকম টাইপের বিষয় একটা ঘটিয়ে। আচ্ছা হ্যাঁ, তো ওরম করে বাট বাট ওইটা দেখলে আমার মনে হয় যে একটা কল তো যাবে কারোর কাছে। এই যে মানুষরা দেখবেন যারা বাঙালি ইমোশনাল আমরা জানি, প্রচণ্ড সেনসিটিভ, হ্যাঁ, অল্পতেই রেগে যায়, অভিমানী হয়ে যায়, হ্যাঁ, তাদের কাছ থেকে কারো যারা দেখবেন আর কি একটা ফোন কল যাবে। সেই জন্যই দেখুন ফোন কলটা করা খুবই জরুরি বিফোর ইট গেটস টু লেট। এই যে তুমি বলছিলে যে তুমি মনের ভিতরে রাখো, অনেক সময় তোমার অনেক মানে অনেক সময় কন্ট্রোভার্সিও হয়েছে, তার অনেক সময় মধ্যে না কন্ট্রোভার্সি হয়েছে, মাঝে মাঝে একটু শান্তিতে ছিলাম। হ্যাঁ কন্ট্রোভার্সিটাই চলেছে। বাড়িতে শুয়ে দেখেছি, সকালবেলা উঠে দেখছি যে কি বলেছি সারা রাত শুটিং এর পর, বলছে যে এই দেখো মদকে গাড়ি চালাচ্ছে, ওদের কেউ কিছু বলবে না। এগুলো সবসময় হতে থাকে আর কি। সো অনেক অনেক থ্যাংক ইউ, এবং আশা করি 19শে জুন আমি আপনারা সবাই মিলে অভিমান দেখতে যাব। সৌরভের ওপর অভিমানটা তারপরে করব, ভালো না লাগলে। আর আশা করি অভিমান করতে হবে না করতে হবে অভিমান না, দেখে। করতে হবে সো না। সবাই মিলে আসুন, আমরাও যাচ্ছি, হ্যাঁ, আর তোমার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ রি, থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক Thank ইউ you. সো মাচ।